এইচএসসি সাবজেক্ট শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের ইতিমধ্যে কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো আমি তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষার আগে একটা সাজেশন দিয়েছিলাম। ওই সাজেশন থেকে তোমাদের 87.5%, মানে তোমাদের আটটা সৃজনশীলের কয়েকটার খ ব্যতীত বাকি সবগুলো কমন পার্সেন্ট। তো আমি তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নে তোমার সাজেশন দিয়েছিলাম। ওই সাজেশন গুলা থেকে হুবহু কমন পার্সেন্ট। তারপর তোমার হচ্ছে ঘ এবং ঘ নাম্বারের জন্য সাজেশন দিয়েছিলাম, শুধুমাত্র তোমার খ নাম্বারের জন্য সাজেশন দেই নেই। তো এই জন্য আসলে দু একটা কমন পড়ে নেই, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমার রসায়ন প্রথম বোর্ডের টোটাল 87.5% মার্ক তোমার হচ্ছে কমন পড়ছে, মানে 5.5%, ঠিক আছে, মার্ক তোমার কমন পড়ছে। ঠিক আছে, তো তারই ধারাবাহিকতায় আমি তোমার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র সাজেশন অলরেডি অনেক আগে দিয়ে দিছি। তো তোমরা প্রথমত এই যে তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে তোমার কালকে দিন পরে এক্সাম, তুমি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে প্রশ্নগুলো তোমার আমি আসলে ইউটিউব চ্যানেল দিয়ে দিছি, এই প্রশ্নগুলো সলভ করা ব্যতীত তুমি যদি পরীক্ষা হলে যাও, আসলে তুমি এটা পাক করলে, ঠিক আছে, তো তোমার এ প্লাস মিস হয়ে যাবে, এইটুকু নিশ্চিত থাকো। তো তুমি প্রথমত আগে ওই প্রশ্নগুলো দেখবা। যে তুমি জানো যে কেমিস্ট্রি তোমাদের প্রথম বোর্ডে 5টা চ্যাপ্টার ছিল এবং দ্বিতীয় বোর্ডে তোমার 5টা চ্যাপ্টার। তো এই 5টা চ্যাপ্টারের ভিতরে তোমার প্রথম চ্যাপ্টার তোমার হচ্ছে পরিবেশ রসায়ন, দ্বিতীয় চ্যাপ্টার তোমার জৈব যৌগ, তৃতীয় চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, চতুর্থ হচ্ছে তড়িৎ রসায়ন, আর 5 নম্বর তোমার হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এই 5 চ্যাপ্টারের ভিতরে তো আসলে একটা ভীতিকর চ্যাপ্টার তোমার হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। তো এই ভীতিকর চ্যাপ্টার জৈব যৌগ নিয়ে আসলে অনেকে ম্যাক্সিমাম চিন্তা ভাবনা করে যে আসলে এই বাকি যে চ্যাপ্টার 4টা আসে, 4টার ভিতরে লাস্ট চ্যাপ্টারটা ম্যাক্সিমাম গুরুত্ব দিয়ে পড়ে না। তো এই 3টা চ্যাপ্টার দিয়া পড়ার মাধ্যমে এ প্লাস পাই যাবো। হ্যাঁ, অনেকেই এ প্লাস পাইছে 3 চ্যাপ্টার পড়ার মাধ্যমে, কিন্তু তুমি যদি জৈব যৌগটা তুমি স্কিপ করে যাও, আসলে তোমার জন্য এ প্লাস পাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। ধরো বাই চান্স তুমি প্রথম অধ্যায় পড়ছো, ভালো করে পড়ছো, অসুবিধা নেই, কিন্তু এমন প্রশ্ন দিল তুমি পারলা না, দুই একটা পারলা না, হইতেই তো পারে, স্বাভাবিক না? তো বিগত প্রশ্ন তুমি বছর করে যদি প্রশ্ন কাটো, তো অর্গানিক থেকে ন্যূনতম দুইটা সৃজনশীল আসে। ইভেন চ্যাপ্টার বড় হইলেও তোমার হচ্ছে ওইখানে তোমার কড স্পেসিফিক টপিকস আছে। যেমন তোমার হচ্ছে এমসিকিউ তোমার হচ্ছে ধরো ওই যে অর্গানিক চ্যাপ্টার বড় টপিকস, কিন্তু তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা আছে ওইখান থেকে প্রতি বছর তোমার একটা প্রশ্ন থাকে। মানে চ্যাপ্টার বড় হইলেও তোমার প্রশ্ন আসার জন্য সেক্টর বা ক্ষেত্র ইম্পর্টেন্ট টপিকস কিন্তু অল্প সংখ্যক। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন তোমার হলো এই যে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র তুমি আসলে এ প্লাস কিভাবে পেতে পারো, ঠিক আছে, তো তারই একটা তোমার হচ্ছে একটা গাইডলাইন আমি তোমাকে দিব। তো মনে রাখবা যে কেমিস্ট্রি তোমার হচ্ছে যে প্রথম অধ্যায় যেটা আছে পরিবেশ, আমি তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেক চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি, বুঝো। তো তোমার কেমিস্ট্রির প্রথম যে অধ্যায়টা আসে না, এই প্রথম অধ্যায়ে তোমার আমি মাত্র 12টা প্রশ্ন দিছি। তো তুমি এই 12টা প্রশ্ন যদি পড়ে দাও, আশা করি তোমার হচ্ছে যে তোমার এত এত প্রশ্নের ভিতরে আমি 12টা প্রশ্ন সিলেক্ট করে তোমার আসলে দিছি, যে গতানুগতিক বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তুমি 12টা প্রশ্ন অবশ্যই অবশ্যই একটু দেখে যাবা, আশা করি ইনশাআল্লাহ তুমি কমন পাবা। তাহলে পরিবেশ রসায়ন তুমি 12টা প্রশ্ন দেখে যাবা। যদি কোনো প্রশ্ন সলভ করতে প্রবলেম হয়, তুমি কমেন্ট সেকশন আমাকে জানাও যে আসলে ভাই এই চাপে এই প্রশ্ন মানে আমি আনসার করতে পারি না বা বুঝি না, আমি তোমাকে ওটা ভিডিও আকারে তোমাকে দিয়ে দিব। আচ্ছা, আসো এখন হচ্ছে তুমি দ্বিতীয় অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি আমি অলরেডি ইতিমধ্যে তোমার 3 ঘন্টার একটা প্লে লিস্ট দিছি, যে এটা এমসিকিউ সলভের উপর। ওইখানে শুধুমাত্র এমসিকিউ, পুরো যদি প্লে লিস্ট কেউ কমপ্লিট করে শুধু এমসিকিউ ওটা তা না, তার জ্ঞানমূলক প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন, ইভেন ঘ নাম্বারের প্রশ্ন অনেক ম্যাক্সিমাম ওইখানে তোমার বেসিক্স আলোচনা করা আছে। মানে তুমি শুধুমাত্র যে বোর্ড এক্সামের এমসি গুলো পাবে এটা তা না, তুমি একদম অ্যাডমিশনের যে এমসি গুলো আছে না, ওগুলো সব পাবে। মানে আমি আশা করি ইনশাআল্লাহ তোমার হুবহু কমন করে যাবে। তো ওই প্লেলিস্টটাতে তোমার সৃজনশীলের জন্য অনেক হেল্প হবে, অনেক হেল্প, ঠিক আছে। মানে বলতে পারো তুমি মোটামুটি বানাই লিখতে পারবা, সমস্যা নেই। তাহলে তুমি ফার্স্ট আজকে রাতে প্রয়োজন হলে তুমি হচ্ছে ওই প্লেলিস্টটা কনফার্ম করো, ঠিক আছে, পুরো টোটালটা দেখে নোট ডাউন করে ফেলো। ওইখান থেকে তুমি আসলে অনেক হেল্প পাবে, বুঝছো। এরপরেও তোমার অর্গানিক কেমিস্ট্রির যে জায়গাগুলো থেকে তোমার হচ্ছে সৃজনশীল আছে, আমি এরকম 8 থেকে 10টা প্রশ্ন আমি তোমাকে কালকের ভিতরে সলভ করে দেখাবো। তুমি যা হচ্ছে এই বাকি চ্যাপ্টার অর্গানিক ব্যতীত 4টা চ্যাপ্টার আছে, এটা তুমি আজকে রাতের ভিতরে শেষ করে ফেলবা। শেষ করার পরে কালকে দিনটা আমার জন্য রাখবা। আমি তোমার অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে, যে প্রশ্নগুলো তোমার আসার মতো বা আসে বলে আমি তোমার ধরে ধরে সলভ করে দিব বেসিক সহ। আশা করি তুমি আমার ভিডিওটা দেখলে তুমি আসলে কোশ্চেন গুলো আসলেই পারবা, ঠিক আছে। তাহলে 2 নম্বর চ্যাপ্টার, তাহলে ইনশাল্লাহ তুমি ধরো হচ্ছে আমার এমসিকিউ ক্লাসগুলো দিলে এমসিকিউ পাওয়া যাবে, ইভেন ক খ কভার হয়ে যাবে। আর সৃজনশীলের জন্য আমি তোমাদের ধরো 8 থেকে 10টা প্রশ্ন সলভ করে তোমার রেকর্ডের ক্লাস দিয়ে দেবো, তুমি একটু কাইন্ডলি পরীক্ষা হয়ে কালকে রাতে দেখে যাবে, ঠিক আছে, রাতের ভিতরে ইনশাল্লাহ পাওয়া যাবে তুমি। আচ্ছা, পরবর্তী আছে তোমার তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় তোমার এখানে 2টা পার্ট, একটা তোমার হচ্ছে রাসায়নিক গণনা ভিত্তিক, আর আরেকটা তোমার হচ্ছে ওই জারণ বিজাত
রাসায়নিক গণনা থেকে একটা কমন প্রশ্ন আছে যে তোমার পিপিএম, পিপিবি, পিপিটি অথবা ঘনমাত্রা নির্ণয় করো, এটা একটা কমন প্রশ্ন। তারপর তোমার হচ্ছে যে ধরো 2টা বা 3টা দ্রবণ দেওয়া থাকবে মিশ্রিত অবস্থায়, তো মিশ্রিত দ্রবণে তোমাকে বলবো যে পিএইচ গণনার মাধ্যমে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। এই 2টা প্রশ্ন যদি বাইচান্স এই প্রশ্ন তোমার আনকমন মানে না আসে, তাহলে তোমার হচ্ছে যে নির্দেশক যেটা আছে না, এসিড ক্ষার নির্দেশক, ঠিক আছে, ওই এসিড ক্ষার নির্দেশকের ভিতরে তোমার ধরো হচ্ছে যে কোনো নির্দেশক যে নিজের বর্ণ উপযোগী কিনা, পিএইচ রেঞ্জে পরিবর্তন, এই প্রশ্নটা তোমাকে দিয়ে দিব, হয় ওটা দিব না হয় তোমার হচ্ছে এটা দিব। যদি প্রশ্ন হার্ড করে তাহলে নির্দেশক থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন এই যে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, এখানে আরেকটা পার্ট হচ্ছে জারণ বিজারণ। তো দেখো আসলে জারণ বিজারণ আমরা আসলে ইন্টারমিডিয়েট যারা পড়ি তারা টিচার থেকে শুরু করে সেরকম বিশেষ করে যে তোমার শুধুমাত্র অম্লীয় মাধ্যমে জারণ বিজারণটা তোমরা পড়ো। তো দেখো অম্লীয় মাধ্যমে তোমার এখানে আমি 6টা সাজেশন দিয়ে রাখছি, আশা করি তোমার এই 6টার ভিতরে প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তো তারপরে কাজ করবা যে এই 6টার ভিতরে যদি তোমার কোন একটা করতে প্রবলেম আমাকে একটু জানাবা যে এই 1 নাম্বারটা আমি করতে পারবো না, বা একটু করাই দেন, আমি করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো আমি আশা করি অম্লীয় মাধ্যমটা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে করছে, কিন্তু ক্ষারীয় মাধ্যমটা ম্যাক্স স্কিপ করা যায়। ধরো বাই চান্স যে তোমার প্রশ্নটা হার্ড করলো, তোমার এখান থেকে প্রশ্নটা দিল, ক্ষারীয় মাধ্যম থেকে প্রশ্নটা দিল, তখন তুমি কি করবা? তো আমি তোমার জাস্ট সিস্টেমটা ধরাই দিব, আমি 2টা প্রশ্ন সলভের মাধ্যমে আমি তোমাকে সিস্টেম ধরাই দিব যে আসলে ক্ষারীয় মাধ্যমে কিভাবে তোমার হচ্ছে ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে। ঠিক আছে, বাকিগুলো ইনশাআল্লাহ তোমার যদি আসে তুমি পারবে। তাহলে আমি খেয়াল করো, তাহলে একটা প্রশ্ন দিব তোমার ঘনমাত্রা ভিত্তিক ক্যালকুলেশন, গণনা ভিত্তিক, ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন দিব জারণ বিজারণ। প্রশ্ন আসতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, এই 6টা যে কোনো একটা দিবি। অথবা দিবে ঘ নম্বরের প্রশ্ন দিব তোমার যে আয়রনের বিশুদ্ধতা ভেজালের শতকরা পরিমাণ বের করো। তার মানে তুমি যদি 2টা সমতা বিধান করতে পারো তাহলে প্রশ্ন 2টা পারবা। এই হলো তোমার পরিমাণ রসায়ন, যদি প্রশ্ন 2টা আসে এই জায়গাগুলো থেকে আসবে। তারপর তুমি চতুর্থ অধ্যায়ে চলে আসো। তো চতুর্থ খুবই একটা মজার একটা চ্যাপ্টার, ঠিক আছে, তুমি যদি বুঝে থাকো। তবে যদি তোমার প্রশ্ন দেখো প্রথম পরে যদি সহজ করছে, এই জন্য তোমার দ্বিতীয় পত্র একটু কঠিন করার সম্ভাবনা বেশি। তো এই তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা চতুর্থ অধ্যায়, এখান থেকে তোমার হচ্ছে ওই যে ব্যাটারি যে আছে না, ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা রিচার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়া খুব ভালো করে পড়ে যাও। অথবা হাইড্রোজেন ফুয়েল সেলের প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, ঠিক আছে, এই এরিয়াটাকে একটু ভালো করে পড়ে যাবে। এটা তোমার হচ্ছে আগে শর্ট সিলেবাস ছিল না, তো এবার তোমাকে দিয়ে দিতে পারে। বুঝতে পারলাম? লিথিয়াম আয়ন ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেলটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। ওকে, ব্যাটারি পার্টটা একটু ভালো করে পড়ে যাবে। তার আগে যে প্রশ্ন কমন দিবে সেটা তোমার হচ্ছে 2টা পার্ট। একটা তোমার হচ্ছে তোমাকে দিবে যে কত গ্রাম জমা হবে বা কতটি পরমাণু জমা হবে। আর প্রশ্ন দিতে পারে যে তোমার ধর বিদ্যুৎ প্রবাহ করলো, করার পরে তোমার হচ্ছে যে কত ঘনমাত্রা বা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন কতটুকু, তাহলে ঘনমাত্রা পরিবর্তন প্রশ্ন দিতে পারে। অথবা তোমাকে প্রশ্ন দেব কি যে কতটি অনুভব পরমাণু জমা হবে বা কতটি পরমাণু জমা হবে অথবা কত গ্রাম জমা হবে। ঘ নম্বরে দিব কত গ্রাম জমা হবে, ঘ নম্বরে দিবে যে তোমার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন কি হবে। এই একটা পার্ট। আরেকটা হচ্ছে তোমার কোষ ভিত্তিক, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। ওইখানে প্রশ্ন দিবে প্রমাণ অবস্থা হোক অথবা অপ্রমাণ, মানে তোমার অপ্রমাণ অবস্থা দেওয়ার সম্ভাবনা বেশি। তোমাকে দিবে কোষ বিভব নির্ণয় করো, তবে কোন অবস্থা দিবে, অপ্রমাণ অবস্থা দিবে, আর নাহলে প্রমাণ অবস্থা দিতে পারে। প্রমাণ অপ্রমাণ 2টা তোমাকে ভালো করে পড়ে দিতে মানে আসবে। তুমি ধরে রাখো 90% প্রশ্ন আসার সম্ভাবনা 90%। বুঝতে পারলাম? তারপরে তোমার হচ্ছে যে এখানে প্রশ্ন দেবো লাস্টে যে প্রশ্ন, যে তুমি দ্রবণে, ঠিক আছে, কোন একটা ধাতু তার দ্রবণে রাখতে পারবা কিনা, ঠিক আছে, মানে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই প্রশ্নটা তোমাকে দিবে। তাহলে চতুর্থ অধ্যায় বুঝছো। এখন তুমি লাস্ট চ্যাপ্টার চলে আসো পঞ্চম অধ্যায়। তো মনে রাখবে পঞ্চম অধ্যায় থেকে আসলে তুমি সৃজনশীলের জন্য ভালোভাবে পড়ে যাও। মানে সৃজনশীল তুমি যেখানে আনসার করো, তাহলে তোমার আসলে মানে লিখিত টাইপ তো রচনামূলক, তো তোমাকে মানে মার্ক কম দিবে, এটি স্বাভাবিক। তো তুমি আগে ধরো ম্যাথমেটিক্যাল যে টার্মের যে কোশ্চেন গুলো আছে এগুলো তুমি বেশি বেশি সলভ মানে পরীক্ষা খাতায় লিখবা, তাহলে তোমার মার্ক কাটার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, তো দ্বিতীয় পদে তোমার যে আনসার গুলো খুবই ছোট ছোট হয়, তো সময় নেই সেভ হয়। কিন্তু যদি পঞ্চম পদে কোনো সৃজনশীল প্রশ্ন আসে, তুমি আনসার লিখো, তাহলে তুমি আসলে এখানে বেশি মার্ক ক্যারি করতে পারবে না। এই জন্য আমি সাজেস্ট করবো তোমাকে, তুমি জাস্ট পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নটুকু পড়ে যাবা, আর এমসিকিউ গুলো খুব ভালো করে পড়ে যাবা, জ্ঞানমূলক আর এমসিকিউ। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখন তুমি যদি 5টা চ্যাপ্টারের সামারি করো, যেমন প্রথম অধ্যায় সহজ, তুমি পারবা, ঠিক আছে, আমার 12টা প্রশ্ন বলেছি সেটা কমন পাবো আশা করি। তৃতীয় অধ্যায়টা তোমার এই জাস্ট আয়ন ইলেকট্রন সমতাকরণটা একটু কঠিন, বাকিটুকু সহজ, তুমি পারবে। চতুর্থ অধ্যায় তোমাদের ব্যাটারি পার্থক্য কঠিন, আর বাকিটুকু তোমার হচ্ছে সহজ। আমি তোমার হচ্ছে এগুলো আমার যা ক্লাস যারা করছো তারা মোটামুটি পারবে, ঠিক আছে, একটু দেখে দাও। তারপরে যদি কোনো কোশ্চেন প্রবলেম হয় একটু আমি কমেন্ট সেকশনে জানাই। তো আমি তোমার কি করবো আজকের কালকের ভিতরে যে জৈব যৌগের যে পার্টটা আছে, জৈব যৌগের যে পার্ট, এই জৈব যৌগের অংশটুকু তোমার আমি হচ্ছে
যে প্রশ্ন 10-12টা প্রশ্ন মানে গতানুগতিক প্রায়ই আসে ওগুলো তোমাকে সলভ করে দেবো। আর হচ্ছে তোমার আজকে আমি তোমার হচ্ছে জৈব যৌগ ব্যতীত বাকি চ্যাপ্টারের যে অংশটুকু আছে যেটা তুমি আটকে যাবা এই কোশ্চেন তোমাকে আমি সলভ করে দিচ্ছি। তো তার ভিতরে একটা হচ্ছে যে ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতাকরণ, ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো তোমাদের আসলে এখানে দুই পদ্ধতিতে সমাধান করতে দেওয়া হইতে পারে, একটা হচ্ছে অম্লীয় মাধ্যম আর তোমার হচ্ছে ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, তো আমাদের আসলে বোর্ড পরীক্ষায় অম্লীয় মাধ্যমটা সব থেকে বেশি আসে। তবে যদি বাই চান্স তোমাকে ক্ষারীয় মাধ্যম দিয়ে দেয় তাহলে কিন্তু আসলে তুমি বিপদে পড়ে যাবা। ঠিক আছে, তো আমাদের আসলে যদি অম্লীয় বা ক্ষারীয় দুই মাধ্যমে আমরা শিখি তাহলে তো আমাদের লস নাই, তাই না? আচ্ছা, তো আমি তোমাকে এই যে দুইটা উদাহরণ লিখে রাখছি বোর্ডে, এই দুইটা দিয়ে তোমাদের ক্ষারীয় মাধ্যমে কিভাবে আয়ন ইলেকট্রনের প্রতি সমতাকরণ করতে হয় এটা তোমাকে আমি শিখিয়ে দিব। তো এই সিস্টেম বা প্রসিডিউর তুমি শিখলে তোমাকে আসলে যে কোনো বিক্রিয়া দিলে তুমি আশা করি তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু বামের দিকে তাকাও, যে তোমাকে দেওয়া আছে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম ম্যাঙ্গানেট আর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো এখন এই যে তোমার যে বিক্রিয়াটা দেওয়া আছে এখানে তুমি কি করবা, ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবা। তো সঞ্জিত কুমার গুহা বলো, হাজারিনাগ বলো, ঠিক আছে, তো আহসানুল কবির বলো, যতগুলো বই আছে তো প্রত্যেকটা বইয়ে তোমার হচ্ছে জারক এবং বিজারকের পরিবর্তিত রূপ দেওয়া আছে। তো ধরো মাধ্যম যদি অম্লীয় হয় আর তোমার যদি KMnO4 থাকে, ঠিক আছে, ধরো KMnO4 যদি থাকে তাহলে তোমার এটা পরিবর্তিত রূপ অম্লীয় মাধ্যম হচ্ছে তোমার Mn2+। আবার যদি এরকম হয় যে তোমার হচ্ছে KMnO4 আছে তাহলে তোমার যদি এটা ক্ষারীয় মাধ্যম হয়, কি হয়, যদি তোমার হচ্ছে ক্ষারীয় মাধ্যম হয় তাহলে তোমার পরিবর্তিত রূপ হচ্ছে তোমার MnO2, কিসে কনভার্ট হবে, MnO2। তো এরকম পরিবর্তিত রূপগুলো আছে, তো তুমি কি করবা, ওই যে শর্টটা যে দেওয়া আছে প্রত্যেকটা বই, তো তুমি শর্টটা একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমার এই বিক্রিয়ায় Na2CO4 আছে। দেখো এখানে তোমার হচ্ছে যাদের মনে রাখবা যাদের যাদের জারণ মানের পরিবর্তন ঘটে না তারা তোমার হচ্ছে দর্শক আয়ন। ঠিক আছে, তাহলে এখন এখানে সোডিয়াম যেটা আছে কি এটা হচ্ছে তোমার দর্শক আয়ন, এর জারণ মানে কোনো পরিবর্তন হবে না। এখানে C2O4 আছে, এই C2O4 এর পরিবর্তিত রূপ হচ্ছে তোমার CO3 2-। যদি তুমি C2O4 নাও এটা তোমার অম্লীয় মাধ্যম হবে, তোমার ক্ষারীয় মাধ্যম হবে তোমার CO3 2-। কিন্তু অম্লীয় মাধ্যম হবে তোমার কার্বন ডাই অক্সাইড CO2 তে রূপান্তরিত হয়। তাহলে C2O4 অম্লীয় মাধ্যমে CO2 আর ক্ষারীয় মাধ্যমে CO3 2- এ রূপান্তরিত হয়। আবার বুঝো MnO4-, ঠিক আছে, তো এই MnO4 মানে যদি অম্লীয় মাধ্যমে তোমার ইউজ করা হয় তাহলে এটার পরিবর্তিত রূপ হচ্ছে তোমার Mn2+। আর ক্ষারীয় মাধ্যম হয় তোমার MnO2 তে রূপান্তরিত হয়। তুমি পাশের বিক্রিয়া যাও, চলো, যেমন KI যদি থাকে তোমার যদি এটা অম্লীয় মাধ্যম হইতো তাহলে তোমার রূপান্তরিত হতো I2 তে, কিসে, I2। কিন্তু ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত রূপ হচ্ছে তোমার IO3-। এটা কিন্তু মুখস্থ, ঠিক আছে, এই জন্য আমি তোমার আমার মুখস্থ আছে তোমাকে বলে দিচ্ছি MnO4-। যদি এটা তোমার অম্লীয় মাধ্যম হইতো তাহলে Mn2+ হইতো, Mn2+। আর ক্ষারীয় মাধ্যমে কি হয় বলো, MnO2 তে রূপান্তরিত হয়। আশা করি তুমি ব্যাপারটা বুঝছো যে কে কিসে রূপান্তরিত হয়। এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার ক্ষারীয় মাধ্যম, এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড পরিবর্তে তোমার থাকতে পারতো H2SO4, ওটা হচ্ছে তোমার অম্লীয় মাধ্যম। বুঝতে পারলে? আচ্ছা এখন চলো আমরা এটা সমাধান বিধান করার ট্রাই করি। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমার মেন কাজ হচ্ছে জারণ মান বের করা। একটু খেয়াল করে দেখো তো এখানে অক্সিজেন জারণ মান কত বলো, অক্সিজেনের জারণ হচ্ছে তোমার -2। এখানে অক্সিজেন আছে কয়টা বলো, 4টা, তাহলে কত হলো বলো তো। আমরা আগে জারণ মানটা বের করে নিই, ঠিক আছে, তাহলে অক্সিজেনের জারণ মান -2, তাহলে একটার মান কত, -2, চারটার মান কত, তাহলে -8। তাহলে কার্বনটা জানি না, আমি ধরে নিলাম এক্স, তাহলে আছে কত, দুইটা, তাহলে 2x। এটা সমান জারণ মান কত বলো, -2। তাহলে আমি বলতে এখান থেকে x এর মান কত হবো, -2 + 8। তাহলে ধরেন বলো 2x সমান কত হবে বলো, 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে x এর মান তোমার আছে কত, তাহলে বলো দুইটার মাঝে তোমার হচ্ছে 6, তাহলে একটা মান হবে তোমার কি বলো, +3। আচ্ছা এখন বলতো এখানে কার্বন আসে কয়টা, দুইটা আসে না। তাহলে এখন বলো কার্বনের জারণ মান তুমি এখানে কত পাবা, তাহলে একটার মান যদি 3 হয় তাহলে দুইটার মধ্যে তোমার 6, তাহলে এখানে কার্বনের জারণ মান তুমি পাইলা +6। এখন আমাকে বলো যে এখানে কার্বন আছে কয়টা, তাহলে বাম দিকে কার্বন আছে তোমার দুইটা, ডান দিকে কয়টা, একটা। তাহলে কত দিয়ে গুণ করবো বলো, তাহলে অবশ্যই এটা তুমি গুণ করবো হচ্ছে 2 দিয়ে। কত দিয়ে গুণ করবা, 2 দিয়ে, ফাইন, 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন তুমি এক কাজ করো যে এখানে এই কার্বনের জারণ মান কত তুমি আগে একটার জন্য বের করো। তাহলে সেম ভাবে আমি বলতে পারি অক্সিজেন একটার মান হচ্ছে -2, আশা করি তিনটা, তাহলে -2 × 3 মানে -6 সমান এখানে জারণ মান আছে -2, এই যে -2। তাহলে ধরে নাও কার্বনের এক্স, তাহলে এখন বলো এক্স সমান কত হবে, -2 + 6, তার মানে হচ্ছে তোমার +4। এখন তুমি আমাকে লক্ষ্য করে বলো যে এখানে কার্বন একটার মান হচ্ছে তোমার +4, তাহলে বলো আছে কয়টা, দুইটা না, তাহলে কত টোটাল জারণ মান কত হবে বলো। তাহলে একটার মান যদি +4 হয় দুইটার মান কত বলো, +8। ঠিক আছে, তো বলো কত হবে বলো, +8। তাহলে এখন তুমি আমাকে বলো যে তোমার এখানে জারণ মান কত হয়েছে বলো তো, জারণ মান তোমার হচ্ছে +8। ঠিক আছে, জারণ মান হচ্ছে তোমার +8। তুমি এখন আমাকে বলো ছিল কত, +6, হয়েছে কত, +8। তাহলে মনে রাখবা তোমার যদি কখনো জারণ মান বৃদ্ধি পায়
তাহলে জারণ মান বৃদ্ধি মানে জারণ, এই কথাটা মুখস্থ করে রাখবা, জারণ মান বৃদ্ধি মানে জারণ। তাহলে ছিল +6 হয়েছে কত +8, বলো 6 থেকে 8 হয়েছে, বাড়ছে না হ্রাস পাইছে? তাহলে অবশ্যই কি বৃদ্ধি পাইছে। তাহলে জারণ মান বৃদ্ধি পেলো মানে কি বলো, জারণ মান বৃদ্ধি মানে জারণ। তাহলে জারণ মান ইলেকট্রনের সারণ। তাহলে বলো তো কয় মোল ইলেকট্রন ছাড়ছে? তাহলে এখানে উত্তর হচ্ছে তোমার সে 2 মোল ইলেকট্রন ছাড়ছে। তাহলে ইলেকট্রন ছাড়ছে কয় মোল? 2 মোল। বুঝতে পারলা? তাহলে বলো কয় মোল ইলেকট্রন ছাড়ছে? তাহলে 2 মোল ইলেকট্রন ছাড়ছে। ঠিক আছে তো কথা? তাহলে বলো এখানে কয় মোল ইলেকট্রন ছাড়ছে? তাহলে উত্তর হচ্ছে তোমার 2 মোল ইলেকট্রন সে দান করছে। ফাইন, এটা বুঝলাম। নিচে চলে আসো, তাহলে আমি নিচের গুলা জারণ মান বের করি। ঠিক আছে, তাহলে খেয়াল করো। তাহলে এখন বলো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে? আমরা জানি অক্সিজেনের -2 আছে কয়টা? 4টা। তাহলে কত হলো? -8। তাহলে ডান দিকে -1 আছে, এই চার্জ -1। তাহলে ম্যাঙ্গানিজ জানি না, x ধরে নিলাম। তাহলে x সমান কত বলো? তাহলে -1 + 8, তার মানে তোমার হচ্ছে +7। তাহলে এখন বলো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে তোমার +7। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বের করি অক্সিজেনের কত বলো? -4। তাহলে অক্সিজেন -2 × 2 মানে -4। তাহলে আমরা জানি একটা যৌগ কি হয়? চার্জ নিরপেক্ষ হয়। তাহলে এটা তোমার যদি হচ্ছে -4 হয়, তাহলে অবশ্যই ম্যাঙ্গানিজ কত বলো? +4। বুঝতে পারলা? অক্সিজেন -2 × 2 -4, এই হলো তোমার +4। তাহলে এখন তুমি আমরা বলো ছিল কত? +7। তাহলে +7 থেকে কত হয়েছে? +4। তাহলে কত মোল? দেখো এখানে জারণ মান কি বৃদ্ধি পাইছে না, জারণ মান হ্রাস পাইছে। তাহলে জারণ মান হ্রাস মানে কি বলো? বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে মনে রাখবা জারণ মান বৃদ্ধি মানে জারণ, জারণ মান হ্রাস মানে বিজারণ। কথা লিখে রাখো, জারণ মান বৃদ্ধি মানে জারণ, জারণ মান হ্রাস মানে বিজারণ। তাহলে বলো এখানে কি ঘটলো, জারণ না বিজারণ? তার উত্তর হচ্ছে তোমার এখানে বিজারণ করছে। কি করছে বলো? এখানে বিজারণ করছে। তাহলে কয় মোল ইলেকট্রন গ্রহণ করছে? তার উত্তর হচ্ছে তোমার এখানে ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে তোমার তাহলে প্লাস, তাহলে 7 থেকে 4 মানে 3 মোল ইলেকট্রন সে তোমার গ্রহণ করছে। কত? 3 মোল ইলেকট্রন। এখন তাহলে আমি ব্যাপারটা একটু ঝামেলা হয়ে গেল না? তুমি জানো বিজারক যত মোল ইলেকট্রন দান করে, জারক তত মোল ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বলতো মিলছে? মিলা নেই। তাহলে একটা কাজ করে ফেলি, মিলানোর জন্য, ইলেকট্রন মিলানোর জন্য আমি প্রথম সমীকরণকে 3 দ্বারা এবং দ্বিতীয় সমীকরণকে তোমার 2 দ্বারা গুণ করি। তাহলে 3 দিয়ে গুণ করলে কত আছে বলো? তাহলে এখানে তুমি কত দিয়ে গুণ করবা? 3 দ্বারা। তাহলে এখন বলো 2 আছে, তাহলে এটা কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে। তাহলে ইনটু 3, তাহলে 3 দিয়ে গুণ করলাম। আচ্ছা ভাই, তাহলে আমি বলি এখানে কত হবে? 3 দুগুণে, তাই আমি এটা বিষয় বলতে পারি কত আসবে বলো? 3 দুগুণে 6। কত আসবে? 3 দুগুণে 6। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর নিচেটা বলো কত দিয়ে গুণ করবা? তাহলে নিচেটা তুমি গুণ করবো হচ্ছে 2 দিয়ে। কত দিয়ে গুণ করবা? 2। তাহলে এখানে আসবে 2, এখানে কত আসবে বলো? তাহলে এখানে তোমার আছে 3, 3 × 2, তার মানে কি মাইনাস, এখানে তোমার আছে 6 ইলেকট্রন। এখানে কত গুণ করবো বলো? 2। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে ব্যাপারটা খেয়াল করো। তাহলে মানে কত দিয়ে আসছে? তাহলে এখানে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে 2, ঠিক আছে, তাহলে 6, এখানে কত দেবো বলো? 2। তাহলে আগেরটাতে গুণ করছো তুমি হচ্ছে 3 দ্বারা, পরেরটা গুণ করলে কি দ্বারা বলো? 2 দ্বারা গুণ করছো। ওকে, এখন তুমি গুণ করার পর আশা করি এতটুকু বুঝছো। তুমি একটু গ্রাজুয়াল আস্তে আস্তে বুঝো, অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা বুঝছো কিনা আমাকে বলো। এখন তুমি কি করবা? ডানে বামে অক্সিজেন মিলাবা। একটু বলো তো এখানে অক্সিজেন কয়টা? 3, 6, 18টা অক্সিজেন। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে ডান দিকে অক্সিজেন কয়টা আমি একটু লিখে রাখি। তাহলে ডান দিকে অক্সিজেন তোমার হচ্ছে 18টা। ঠিক আছে, 3, 6, 18। আচ্ছা, বাম দিকে অক্সিজেন কয়টা বলো তো? 3, 4, 12। এখানে তোমার বাম দিকে অক্সিজেন তোমার হচ্ছে 12। এখন আমার মেন কাজ হচ্ছে অক্সিজেন মিলাবো। কি মিলাবো? অক্সিজেন মিলাবো। তাহলে এখানে তোমার হচ্ছে 12টা, এখানে 18টা। তাহলে বলো তো ডান দিকে কয়টা বেশি আছে? তাহলে ডান দিকে বেশি তোমার হচ্ছে 6টা। এই 6টা অক্সিজেন মিলানোর জন্য তুমি কি করবা? বাম দিকে, এই বাম দিকে তুমি 6 অণু পানি যুক্ত করে দিবা। কয় অণু পানি? 6 অণু পানি। ঠিক আছে, 6 অণু পানি যুক্ত করে দিলা। তাহলে আর আমাকে বলো তুমি যখন 6 অণু পানি যুক্ত করে দিলা, তাহলে বলো এখানে তোমার অক্সিজেন 3, 4, 12, এখানে তোমার 6, 12, 18 মিলে গেছে না? মিলে গেছে। কিন্তু এখানে বলতে হাইড্রোজেন বাইরে গেছে না? তাহলে হাইড্রোজেন কয়টা বাজে? 6 দুগুণে 12। কতগুলো বাড়ছে বলো? 6 দুগুণে 12। তো যতগুলো হাইড্রোজেন বাড়বো তার বিপরীত দিকে, তার এদিকে বাড়ছে এদিক, বাম দিকে বাড়ছে ডান দিক, তার বিপরীত দিকে আমি কি করবো জানো? তার বিপরীত দিকে আমরা যতগুলো হাইড্রোজেন বাড়ছে ততগুলো হাইড্রোজেন যোগ করে দেবো। তাহলে প্লাস 6 দুগুণে 12H প্লাস। ঠিক আছে, তুমি যুক্ত করে দেবা। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। আমি তোমাকে একটু আস্তে বোঝাচ্ছি যাতে তুমি ব্যাপারটা ক্লিয়ার হোক। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলো আমারে? আশা করি বুঝছো। সেম কাজটা তুমি নিচের দিকে করো। তাহলে আর একটু বলো। তাহলে এখানে আমি খেয়াল করবো যে এখানে তোমার বাম দিকে অপশন কয়টা আছে বলো? 2 দুগুণে 4, এখানে বলো 4 দুগুণে 8। এখন বলো কোন দিকে বেশি আছে? তাহলে বেশি কিন্তু তোমার হচ্ছে বাম দিক। তাহলে ডান দিকে কম আছে, তাহলে ডান দিকে কি যুক্ত করবা? পানি যুক্ত করবা। কতটুকু? 4 অণু পানি যুক্ত করবা। তাহলে প্লাস 4H2, তাহলে পানি যুক্ত করবো 4H2।
ঠিক আছে, কিন্তু তুমি যখন 4 অনুপানে যুক্ত করলে দেখো অক্সিজেন মিলে গেলো 2 দোকানে 4, 4 দোকানে 8, 4 দোকানে 8 অক্সিজেন মিলেছে, কিন্তু কি বেড়ে গেছে বলতো? 4 দোকানে হাইড্রোজেন বেড়ে গেছে না কতগুলো? তাহলে 8টা হাইড্রোজেন বৃদ্ধি পাইছে, তাহলে 8H প্লাস। কতগুলো হাইড্রোজেন বৃদ্ধি পাইছে বলো? 4 দোকানে 8টা, তাহলে এই জন্য আমি কি করলাম বলো? 8H প্লাস দিলাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমার কাজ হচ্ছে যে পুরো বিক্রিয়াটা, কোষ বিক্রিয়াটা লেখা, আমাকে পুরো যোগ করে লেখা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, এটা লিখবো কোষ বিক্রিয়া। অথবা তুমি লিখতে পারো, এটাকে বলতে পারবে কঙ্কাল সমীকরণ। কি বলা যায় এটাকে? তুমি বলতে পারবা কঙ্কাল সমীকরণ, ঠিক আছে? কঙ্কাল, দেখো যে তোমার দর্শকান যেটা ছিল সেটা তো নাই, এটা তুমি কঙ্কাল সমীকরণ বলতে পারো, অথবা কোষ বিক্রিয়া বলতে পারো, সমস্যা নেই। এখন তুমি যোগ করে দাও, তাহলে বাম পক্ষে কি লিখবা? তাহলে বাম পক্ষে লিখবা 3C2O4 2 মাইনাস, এই ইলেকট্রন কাটাকাটি, তাহলে প্লাস কি থাকবে 6 অণু H2O প্লাস 2 অণু MnO4 মাইনাস, এন্ড ডান দিকে কি লিখবা বলো? তাহলে 6 অণু 6CO3 2 মাইনাস, ঠিক আছে, প্লাস তারপর কি লিখবা বলো? তাহলে 12 অণু, ঠিক আছে বলো? তাহলে আমি বলো বাম দিকে আর একটু বাকি রাখছি 8H প্লাস, তাহলে এখানে লিখো 8H প্লাস, এটা লিখছি, এটা লিখছি, পানি লিখছি, পানি লিখছি, MnO4 লিখছি, 8H প্লাস। এখন আছে 6CO3 2 মাইনাস, তারপর কি আছে 12H প্লাস প্লাস 2MnO2 প্লাস 4 অণু পানি। এই পর্যন্ত আসলে জাস্ট বাম পক্ষ যোগ করো, ডান পক্ষ যোগ করো। এখন একটু খেয়াল করে দেখো, এখানে কয় অণু পানি আছে? 6 অণু পানি আছে। এখানে কয় অণু পানি আছে? 4 অণু পানি আছে। তুমি যদি বাম দিকে নিয়ে আসো তাহলে বলো তো কি থাকে? তাহলে 3C2O4 2 মাইনাস। তাহলে বলো এদিকে পানি বেশি, এদিকে পানি কম, তাহলে যদি বাম পক্ষ নিয়ে আসো তাহলে কয় অণু পানি থাকবে বলো? এখানে তোমার থাকবে 2 অণু পানি। বুঝতে পারছো? আবার একটু খেয়াল করো, তাহলে এখানে তোমার কি আছে বলো? 12 অণু H প্লাস। আচ্ছা, H প্লাস তুমি ডান দিকে নিয়ে যাও তাহলে কি হবে বলো তো? তাহলে বাকি যেটা আমি লিখে ফেলে 2MnO4 মাইনাস। তো আমি কি করলাম, এখান থেকে তোমার এই যে 8H প্লাস, এই 8 অণু H প্লাস ডান দিকে নিয়ে যাই। তাহলে বলে এখানে কি ছিল? 12 অণু H প্লাস, এখানে কত ছিল বলো? 8 অণু H প্লাস। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? তাহলে খেয়াল করো বাকি আছে দিকে বলো 6CO3 2 মাইনাস। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? তাহলে 4H প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস 2MnO2। তাহলে বলো 4 অণু পানি তো বাম দিকে নিয়ে নিছো, তাহলে লিখে দরকার আছে? এনেছিল 6 অণু পানি, এখানে ছিল 4 অণু পানি, তাহলে বাম দিকে নিয়ে আসছে 6 থেকে 4 বাদ দিলে 2, এই যে 2H2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করে দেখো তো, তুমি কিন্তু বলছো এটা ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা। আচ্ছা, এখানে কোথাও কি ক্ষারীয় কোনো বাইর আছে? দেখো এখানে বলুন তো H প্লাস আছে, আমরা জানি H প্লাস কি হয় বলো? অম্লীয় মাধ্যমে মানে বাইট ক্রিয়েট করে, অম্লীয় বাইট ক্রিয়েট করে। তো এখানে তো তোমার হচ্ছে কি ক্ষার নাই, তাহলে ক্ষার নিয়ে আসো তাহলে কি করা লাগবে একটু ভাবো তো? তাহলে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করার জন্য তোমার যেটা কাজ সেটা তোমার হচ্ছে OH মাইনাস নিয়ে আসতে হবে। কি মানে H প্লাস অম্লীয় মানে ধর্ম বৈশিষ্ট্য প্রকাশ করে, OH মাইনাস ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে আমি এক কাজ করে ফেলবো, এই H প্লাসটাকে রিমুভ করার জন্য উভয় দিকে 4 অণু OH মাইনাস যুক্ত করবো। চলো যুক্ত করি। তাহলে কি যুক্ত করবা? তাহলে 3C2O4 2 মাইনাস, তাহলে প্লাস 2 অণু পানি প্লাস 2 অণু MnO4 মাইনাস। এখন কি যুক্ত করো বলো? এখানে তুমি যেহেতু 4 অণু H প্লাস আছে, এদিকে তুমি কি করবা? ক্ষারীয় মাধ্যম ক্রিয়েট করার জন্য উভয় দিকে 4OH মাইনাস অ্যাড করে দিবা। তাহলে বলো তুমি যদি উভয় দিকে 4OH মাইনাস অ্যাড কইরা দাও তাহলে ঘটনা কি হবে? আমি যা আছে লিখে ফেলাই 2MnO2, তাহলে প্লাস কি দিবা বলো? তাহলে এখন তোমার আগে থেকে কি আছে বলো? তাহলে আগে থেকে তোমার আছে, আগে থেকে আছে এখানে 4H প্লাস। এখন তুমি কি যুক্ত করবা? তাহলে তুমি এখানে যুক্ত করবা 4 অণু OH মাইনাস। তুমি কি ব্যাপারটা বুঝছো ঘটনা কি করতে যাচ্ছে? এখানে তোমার এই যে 4OH মাইনাস আর 4H প্লাস যুক্ত হয়ে তোমার কি করবে? 4 অণু পানি তৈরি করে ফেলবে। আচ্ছা ফাইন, ভালো কথা। এখন তাহলে আমি তোমার পুরোটা লিখে ফেলি, তাহলে 3C2O4 2 মাইনাস, তাহলে প্লাস। এখন তাহলে তুমি একটা আমি শর্ট করি, তাহলে 4 অণু H প্লাস 4 অণু OH মিলে কি হবে? 4 অণু পানি তৈরি করে ফেলবে, তাহলে 4H2। এটা তুমি যদি বামে নিয়ে আসো তাহলে বলো তো কি হবে? তাহলে তুমি যদি ডান দিকে থাকে তাহলে এখানে 2 অণু পানি আছে, এখানে কয় অণু পানি তৈরি? 4 অণু পানি। তাহলে এটা এদিকে চলে যাও, তাহলে ওদিকে নিয়ে ফেলি, তাহলে 2MnO4 মাইনাস। আচ্ছা এখন বলো কয় অণু পানি আছে? OH প্লাস হলো তোমার 4OH মাইনাস। তাহলে ওটা খেয়াল করো, আগে ছিল অম্লীয় বায়ু, এখন কি অম্লীয় বায়ু আছে না ক্ষারীয় বায়ু তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো তো? এখন তাহলে খেয়াল করো যে ডান দিকে কি আছে? 6CO3 2 মাইনাস প্লাস 2MnO2 প্লাস। এখন বলো কয় অণু পানি? এখানে 4 অণু পানি, এদিকে কয় অণু পানি? 2 অণু, ওদিকে গেলে কত বলো? 2 অণু পানি হবে না বলো তো? 2 অণু পানি। এখন আমার কাজ হচ্ছে এই যে তোমার এদের সাথে যে দর্শক আয়ন গুলো ছিল এদেরকে নিয়ে আসো, তাহলে নিয়ে আসতে পারো, তোমার কাজ কমপ্লিট।
তাহলে বলো C2O4 এর সাথে কি ছিল সোডিয়াম, তাহলে কি লিখবা 3Na2C2O4, ফাইন, কমপ্লিট। তারপর MnO4 কে ছিল বলো, Na ছিল, তাহলে 2NaMnO4 প্লাস বলো OH আছে, তাহলে বলো দর্শক কি এখানে সোডিয়াম, তাহলে কয়নো সোডিয়াম লিখো 4NaOH, হইলো? এখন ডান দিকে এটা কমপ্লিট করে ফেলো। CO3 এর সাথে কে ছিল, তাহলে এখন বলো এই যে তোমার CO3 যে দর্শকান তাদের সাথে যুক্ত হয়ে যাবো, তাহলে বলো দর্শকানের সাথে কি যুক্ত করব, তাহলে 6 ঠিক আছে Na2CO3, বুঝতে পারলাম? তাহলে প্লাস প্লাস কি থাকবে বলো 2 MnO2 প্লাস 2 পানি। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে ডানে বামে সব মিলছে কিনা, তাহলে সোডিয়াম কয়টা, 6 দোকানে 12টা, দেখো এদিকে মিলছে 3 দোকানে 6, 6 2 8, 8 4 12, দেখো এভরিথিং ডানে বাম সব তোমার মিলে গেছে। তো এটাকে তোমার মূলত বলা হয় ক্ষারীয় পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করা। তাহলে তুমি কি ব্যাপারটা বুঝছো? তাহলে আমি কি কি ধাপে কাজটা করলাম তোমাকে আমি একটু বলে নেই। 1 নাম্বার ধাপ হচ্ছে তাদের পরিবর্তিত রূপগুলা লিখে ফেলো। 2 নাম্বার ধাপ হচ্ছে পরমাণুগুলা মিলাবা। 3 নাম্বার ধাপ হচ্ছে জারণ মান বের করবা। 4 নাম্বার ধাপ হচ্ছে অক্সিজেন মিলাবা। অক্সিজেন মিলানোর জন্য পরবর্তী তুমি 5 নাম্বার ধাপে কি করবা, পানি যুক্ত করবা। তাহলে পানি যুক্ত করার পরে কি বেড়ে যাবে, হাইড্রোজেন বেড়ে যাবে। যতগুলো হাইড্রোজেন পারবো যে দিকে পারবো তার বিপরীত দিকে স্টার যুক্ত করে দিবা। এই হলো তোমার কাজ। সেম কাজটা আমি নিচেও করছি, তাহলে সবগুলো যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পরে তুমি দেখবা যে ধানে বামে যেখানে পানি আছে পানিগুলোকে মাইনাস করবা। আর এইচ প্লাস থাকা মানে অম্লীয় বায়ু সৃষ্টি করা, এটাকে দূর করার জন্য তুমি কি করবা, এখানে ওই যুক্ত করবা। বুঝতে পারছো? তারপর তুমি যে দর্শকণটা বাদ দিয়েছিল লাস্টে নিয়ে আসবা। এটাই তোমার হবে ক্ষারীয় পদ্ধতিতে আর ইলেকট্রো পদ্ধতিতে সমাধান। আশা করি তুমি প্রথমটা বুঝতে পারছো। এটা যদি কম বুঝে থাকো তুমি ভিডিওটা আরেকবার পোস্ট করে দেখো। আমি তোমার এটা করে দেই, এটা করে দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই এদিকে রাখো, খেয়াল করো। তাহলে এটা কি আছে বলো, বিজারক পদ্ধতি। আমার প্রথম কাজ কি, জারণ মান বের করা। আচ্ছা দেখো জারণ মান বের করবা, তাহলে আয়োডিন কি বলো, এখানে তোমার আয়োডিন হচ্ছে তোমার -1, এখানে কত বলো, তাহলে আমি এখন বের করতে পারি। দেখো আমরা জানি অক্সিজেনের জারণ মান কত, তাহলে -2, তাহলে আশা করি 3টা, তাহলে -6 সমান এখানে কত আছে -1, তাহলে আয়োডিন ধরে নাও x, তাহলে কত বলো, তাহলে x, তাহলে -1 থেকে 6 বাদ দিলে হলো তোমার +5, কত বলো +5। তার মানে এখানে আয়োডিনের জারণ মান আছে তোমার +5। এখন তুমি কি ঠান্ডা মাথায় বলতে পারো আমারে যে এখানে বলো তো জারণ মান কত ছিল, -1, কত হয়েছে +5, তাহলে -1 থেকে +5 জারণ মান বাড়ছে না? বলো জারণ মান বৃদ্ধি মানে কি, জারণ। তাহলে তুমি কি বলতে পারবে এখানে কত মোল ইলেকট্রন ছেড়ে দিছে? তাহলে 0 যদি হইতো তাহলে 0 থেকে 5 মানে 5 মোলস আছে। এখানে -1 আছে, কয় মোলস আছে বলো, 6 মোলস আছে। তাহলে এখানে কত লিখবা বলো, তাহলে এখানে তুমি লিখবা মাইনাস, ঠিক আছে, এখানে তুমি লিখবা যেহেতু ইলেকট্রন জারণ মানে সারণ, তাহলে 6 মোল ইলেকট্রন তোমার ছেড়ে দিচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে সেম কাজটা আমি তোমার এখানে করি, যে এখানে বলো অক্সিজেন জারণ মান কত। তাহলে এখানে অক্সিজেন জারণ মান তুমি জানো যে অক্সিজেনের জারণ মান এখানে তোমার হচ্ছে -4, এখানে তোমার হচ্ছে -4, ম্যাঙ্গানিজ তোমার হচ্ছে +4। এখানে কত জানো আমি বের করতে পারি, তাহলে ধরো অক্সিজেন -2 × 4, তাহলে -8 সমান -1, এখানে ম্যাঙ্গানিজ ধরে নাও x, তাহলে কত বলো, -1 থেকে 8 বাদ দিলে +7। আশা করি তুমি সবাই বুঝতে পারছো। তাহলে এখন বলো এখানে ম্যাঙ্গানিজ জারণ মান কত বলো, +7। এখন তুমি আমরা বলো আগের তাদের বৃদ্ধি পাইছে, এখন থেকে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, +7 থেকে +4 হয়েছে, তার মানে জারণ মান হ্রাস পাইছে। কয় মোল হ্রাস পাইছে, 3 মোল হ্রাস পাইছে। তাহলে বলো তো বিজারক মানে কি, ইলেকট্রন দান যেমন জারণ করছে এদিকে বিজারণ করছে না? তাহলে জারণ মান বৃদ্ধি মানে জারণ, জারণ মান হ্রাস মানে বিজারণ। তাহলে কত মোল ইলেকট্রন গ্রহণ করছে বলো, তাহলে এখানে তোমার ইলেকট্রন গ্রহণ করছে তোমার হচ্ছে কয় মোল বলো, তাহলে +3 মোল ইলেকট্রন। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। এখন তুমি আমরা বলো তো এখানে ছাড়ছে কয় মোল, 6 মোল, গ্রহণ করছে কয় মোল, 3 মোল, মিলছে? মিলে না, তাহলে মিলানোর জন্য কি করবা, নিচেরটাকে কত দিয়ে গুণ করা উচিত বলো, তুমি বলো। 2 দিয়ে গুণ করা উচিত, তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ মারো, তাহলে 3 আছে কত হবে বলো, এখানে তোমার 6, এখানে কত বলো 2। এতটুকু বুঝছো কিনা বলো। এখন আমার পরবর্তী কাজটা কি, আমি ইলেকট্রন গুলা সমতা বিধান করার পর পরের কাজ হচ্ছে আমার দুই দিকে অক্সিজেন মিলাবো। কি মিলাবো, অক্সিজেন। এখন আমাকে বলো বাম দিকে কোন অক্সিজেন আছে, উত্তর হচ্ছে না। ডান দিকে আছে, উত্তর হচ্ছে ইয়েস। কতগুলো আছে, 3 মোল আছে। তাহলে বলো কয় অনুপাতে বামে যোগ করলাম, তাহলে তুমি অবশ্যই বামে যোগ করবা হচ্ছে তুমি 3 অণু পানি H2। এখন তুমি যখন 3 অণু পানি যুক্ত করলা, তাহলে বলো তো হাইড্রোজেন কয়টা বাড়লো, 3 দোকানে 6টা, ঠিক আছে, তাহলে 6 মোল ইলেকট্রন বৃদ্ধি পাইছে। তাহলে আমি বলতে এখানে কয় অণু H+ যুক্ত করবা, উত্তর হচ্ছে তোমার 6 মোল H+ আমি ডান দিকে যুক্ত করব, যেহেতু বাম দিকে তোমার হাইড্রোজেন বৃদ্ধি পাইছে। এই পর্যন্ত বুঝছো, সত্যি করে বলো। আচ্ছা পরে আসো, এখানে খেয়াল করে বলো তো অক্সিজেন কয়টা আছে, 4 দোকানে 8টা। তাহলে এখানে তোমার বাম দিকে অক্সিজেন তোমার হচ্ছে 8টা, ডান দিকে কয়টা বলো তো, ডান দিকে 2 দোকানে 4টা। তাহলে বলো কোন দিকে বেশি আছে, এই দিক, তাহলে এই দিকে বেশি, তাহলে ওই দিকে কি করবো বলো, পানি যুক্ত করবা। কোন পানি যুক্ত করবা, তাহলে 4 দোকানে 8, তাহলে অবশ্যই আমরা কি করবো 8 4,
তাহলে তোমার মাঝখানে পার্থক্য হচ্ছে তোমার 4। তাহলে আমাকে এখানে কত অণু পানি যুক্ত করা লাগবে বলো? তাহলে আমার এখানে পানি যুক্ত করতে হবে তোমার 4 অণু পানি। ওকে, তাহলে আমি বলো অক্সিজেন মিলছে এখানে, এখানে 4 2 2 4 4 4 মিলে গেছে। যখন তুমি পানি যুক্ত করলা, বলো হাইড্রোজেন কতগুলো অতিরিক্ত যুক্ত করলা? 8টা। তাহলে আমি বলো বাম দিকে কি যুক্ত করবা? তাহলে তোমাকে বাম দিকে যুক্ত করলো +8H+। কথা কি বুঝতে পারছো? এখন দেখো এই হাইড্রোজেন মিলে গেছে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এখন আশা করি তোমার এই উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার। এখন তোমার কাজ কি বলো? এখন তোমার কাজ হচ্ছে তোমার কঙ্কাল সমীকরণটা লেখা। তাহলে তুমি ঝটপট কি করে ফেলো? কঙ্কাল সমীকরণ লিখে ফেলো। তাহলে কঙ্কাল সমীকরণ, তাহলে আর তুমি কি করবা? বাম পক্ষ যোগ করবা, ডান পক্ষ যোগ করবা, যোগ করার পরে কি আছে ওটা দেখো। তাহলে আমি বলবো বামে কি আছে? আই মাইনাস, লিখে ফেলো আই মাইনাস। তাহলে 6 মোল ইলেকট্রন, 6 মোল ইলেকট্রন কাটাকাটি। তারপর কি আছে বলো? 3 অণু পানি, লিখে ফেলো 3 অণু পানি। তারপর কি আছে বলো? +2MnO4 মাইনাস। তারপর কি আছে বলো? +8H+। ঠিক আছে তো? আচ্ছা, এখন বলো ডান দিকে কি আছে বলো? ডান দিকে আছে তোমার iO3 মাইনাস। তারপর কি আছে বলো? 6H+। তারপর কি আছে বলো? 2MnO2 প্লাস তোমার হচ্ছে 4 অণু পানি। এখন ওই যে আমি আগের মতো সেম কাজ করবো। ঠিক আছে, এখন বলো এদিকে আছে 4 অণু পানি, এদিকে অণু পানি 3 অণু পানি। তাহলে 3 অণু পানি যদি ওদিকে নিয়ে যাও, তাহলে বলো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে তোমার হচ্ছে আই মাইনাস। ঠিক আছে, এখানে কি বলো? আই মাইনাস, তাহলে প্লাস। এই পানি তো এদিকে চলে যাবো, তাহলে কয় অণু পানি হবো বলো? তাহলে কয় অণু পানি হবো বলো? তাহলে 1 অণু পানি হবো। তাহলে বাম দিকে লিখে ফেলো, তাহলে 2MnO4 মাইনাস। এখন বলো এখানে 8H+, এখানে 6H+ আছে। তাহলে এই পার্টটাকে তুমি বামে নিয়ে আসো, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2 হয় না? তাহলে +2H+। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন তুমি কাজ করে ফেলো, তাহলে ডান দিকে কি আছে লিখে ফেলো iO3 মাইনাস +2MnO2। এখন বলো এখানে 3 অণু পানি ছিল, এটা যদি এদিকে চলে আসে তাহলে কয় অণু পানি বলো? 1 অণু পানি হবো। ঠিক কিনা? উত্তর হচ্ছে ইয়েস। ঠিক আছে, এখন ভাই তুমি আগের মতো চিন্তা করো আমার মাধ্যমটা কেমন? ক্ষারীয় মাধ্যম। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তাহলে কি মাধ্যম ক্ষারীয় না অম্লীয়? তাহলে উত্তর হচ্ছে তোমার অম্লীয় মাধ্যম। তাহলে ক্ষারীয় মাধ্যম বায়ক্রিয়েট করে কি যুক্ত করতে হয় তুমি বলো? ওই যুক্ত করা লাগে। তাহলে তুমি বলবো কি করবো বলো? ওই যুক্ত করে দিবা, করে দাও। তাহলে কতগুলো যোগ করবা? তাহলে H+ আছে 2 মোল। তাহলে এখানে 2 মোল ও ওই OH মানে যুক্ত করে দিবা। তাহলে 2MnO4 মাইনাস। তাহলে প্লাস কি লিখবে এখানে বলো? 2H+ প্লাস 2 অণু OH মাইনাস। ঠিক আছে, আমি তোমার কি করলাম বলো? এই 2 অণু OH মাইনাস আমি তোমার এখানে যোগ করে দিলাম। তাহলে সেম কাজটা আমার কি করতে হবে? ডান দিকে করতে হবে। তাহলে লিখে ফেলো, তাহলে iO3 মাইনাস +2MnO2 প্লাস তোমার হচ্ছে কি বলো? প্লাস তোমার কি বলো? H2O। আচ্ছা, এখন তুমি জানো তাহলে কয় অণু তোমার OH মাইনাস যুক্ত করলা? তাহলে উভয় পক্ষে তুমি যুক্ত করছো 2 অণু OH মাইনাস, এখানে তুমি বসাই দাও। আচ্ছা ভাই, এখন তুমি খেয়াল করো তাহলে এই যে তোমার এই যে এই পার্টটুকু 2H+ আর 2OH মাইনাস, এই দুটো মিলিত ভাবে কি তৈরি করবো তুমি বলো আমার? তাহলে দুটো মিলিত 2 অণু পানি একবার করে ফেলি আমি। 2 অণু পানি, আর এখানে 1 অণু পানি, বাম দিকে 1 অণু পানি থাকবে। তাহলে লিখে ফেলো I মাইনাস 2MnO4 মাইনাস। তাহলে এখানে তো তোমার ছিল 2 অণু পানি, এখানে 1 অণু পানি, বাম দিকে চলে আসলে তোমার শুধুমাত্র পড়ে থাকবে কি বলো? 1 অণু পানি পড়ে থাকবে। ওকে ফাইন, তাহলে ডান দিকে কি আর বলো? iO3 মাইনাস, তাহলে 2MnO2 প্লাস, তাহলে OH আছে না? তাহলে এখানে যেটা আছে তুমি এটা লিখে দেবো 2OH মাইনাস। আশা করি ওটা বুঝছো। এখন আমার কাজ হচ্ছে এদের সাথে যে দর্শক আয়নটা ছিল এই দর্শক আয়নটা তোমার নিয়ে আসা। তাহলে আই মাইনাসের কি দর্শক আয়ন ছিল? পটাশিয়াম। তাহলে কি নিয়ে আসবে বলো? তাহলে তুমি নিয়ে আসবা Ki প্লাস, এর সাথে কি ছিল? পটাশিয়াম ছিল। তাহলে 2KMnO4 প্লাস, এইচটা কেউ ছিল? উত্তর হচ্ছে না। ফাইন, ভালো কথা। তারপর iO3 মাইনাস কেউ ছিল না। তাহলে কে কে বলো? তাহলে দশটা কত পটাশিয়াম, তাহলে KiO3 প্লাস 2MnO2 প্লাস। খেয়াল করো এখানে বলো তাহলে দশক যেটা সেটা যুক্ত হবে। তাহলে 2 অণু কি যুক্ত হবে বলো? তাহলে দশক পটাশিয়াম, তাহলে KOH। একটু খেয়াল করে দেখো। তাহলে তোমার ক্ষারীয় মাধ্যম তোমার হচ্ছে খেয়াল করে দেখো তো প্রশ্নের ভিতরে কি কোথাও কি OH এর ভাগ ছিল? উত্তর হচ্ছে না। তাহলে যদি এই কোশ্চেনটা আসে মানে এই তোমার হচ্ছে কি বলে বিক্রিয়া যদি তোমার চলে আসে, তাহলে তোমার প্রশ্নে বলে দিবে যে এটা ক্ষারীয় মাধ্যমে করো, প্রশ্ন উল্লেখ করা থাকবে। তাহলে এখন বলো বিক্রিয়ক উৎপাদে হোক আমার ক্ষারীয় মাধ্যম হইলে হয়েছে, মানে পুরো দ্রবণ এই বলো এটা বিক্রিয়কের উৎপাদ, একটা দ্রবণের ভিতরেই তো আছে। তাহলে মাধ্যম কিন্তু কি তৈরি হয়েছে বলো? ক্ষারীয় মাধ্যম তৈরি হয়েছে। তাহলে আশা করি তুমি ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন বলতে কিভাবে সমতলন করতে হয় তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ তোমার এই টাইপের যদি প্রশ্ন দেয় তুমি এই প্রসিডিউরের মাধ্যমে অগ্রসর হবা। আই রিপিট যে তুমি কিভাবে করবা। 1 নাম্বার কাজ হচ্ছে পরিবর্তিত রূপটা লিখবা। 2 নাম্বার কাজ হচ্ছে পরমাণু সমতাকরণ করবা। 3 নাম্বার কাজ হচ্ছে জারণ মান বের করবা। 4 নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রন সমতা বিধান করবা।
5 নম্বর কাজ হচ্ছে যে উভয় দিকে অক্সিজেন মিলাবা, মিলালে তোরা কার হেল্প নিবা, হাইড্রোজেন পানি যুক্ত করবা। পানি যুক্ত করতে কি বেড়ে যাবে, H+, তখন যতগুলো H+ বাড়বে, যে দিকে বাড়বে তার বিপরীত দিকে H+ যুক্ত করে দিবা। বুঝতে পারলাম? যোগ করার পরে কি করবা, তুমি পুরোটাকে যোগ করে ফেলবা, কঙ্কাল সমীকরণ লিখবা, লিখার পরে ঠিক আছে ডানে বামে পানিকে সমানুপাতিক করবা, কাটাকাটি করবা, করার পর এদের সাথে দর্শকান ছিল সেটা যুক্ত করে দিলেই তোমার কি হয়ে যাবে বলো, ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমাধান হয়ে যাবে।